হে ঈশ্বর, প্রতিটা মানুষের মঙ্গল করো, আর জীবনে এমন শক্তি দাও, এমন ধৈর্য দাও, যেন সব কাজ মাথা শান্ত করে সব প্রবলেম সলভ করতে পারি। জগতে আনন্দ যোগে তোমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে তোমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। পুজো দিয়ে উঠে আমি এদিকে মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথি গুঁড়ো আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো এই যে মেথি গুঁড়ো নিয়ে নিচ্ছি আর তার সাথে গরম জল খেয়ে নেব। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ হলো শুক্রবার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। না, আমি ভালো নেই, আমার মাও ভালো নেই, ভীষণ টেনশানে আছি, ভীষণ চিন্তায় আছি, মানসিক শারীরিক সব দিক থেকেই ভীষণভাবে বিপর্যস্ত। যেহেতু মানসিকভাবেই বিপর্যস্ত, তাই শরীরটাও আর চলতে চাইছে না। এদিকে মাকে ঘুম থেকে ওঠানোর পর থেকে রাত্রি পর্যন্ত মার পিছনে আমাকে এতটাই সময় দিতে হচ্ছে যে সেটা বলে বোঝাতে পারবো না। বুঝতে পারছি না যে কেউ নেই, সেই জন্য আমি কিভাবে আর শিলিগুড়িতে থাকবো, কারণ একা একা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। সত্যি কথাই যেটা, মাকে নিচে নামানো, ডাক্তারের কাছে নেওয়া, কতদিন এভাবে ওষুধ দিয়ে আমি রাখবো আমি বুঝতে পারছি না। সেই জন্য ভীষণভাবেই টেনশানে আছি। কোথায় যাব, কি করব, বাড়িটা পাল্টালেই বা কী হবে, সেটাও বুঝতে পারছি না। কারণ শিলিগুড়িতে এখন আমাদের আর কেউ নেই। বিপদে পড়লে পরে জানি না কেউ আসবে কি না। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে মানসিকভাবে ভীষণভাবে আমি খুব বিপর্যস্ত হয়ে পড়েছি। আর মা যেহেতু দিন দিন আরও অবনতি হচ্ছে, কোনো ভালো হচ্ছে না, সেই জন্য এখন আমার আর মনের জোরটা একদমই কমে গেছে। এক ফোঁটাও আমার মনে আর জোর নেই বন্ধুরা। তো ভয়েস দিচ্ছি, ভয়েস শুনলে বুঝতে পারবেন একদমই উৎসাহ নেই আমার। এখানে আমার ডিমের ঝোল হয়ে গেল। এখানে দিয়েছিলাম একটু রসুন থেতো, অল্প তেল। আগে রসুনটাকে থেতো করে নিয়ে খালি কড়াইতে ভেজে নিয়ে হালকা হালকা, তারপরে এর মধ্যে আমি অল্প তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ, গাজর, আলু, একটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধটা ছিল, ডিম সিদ্ধটা ভাজিনি, টমেটো দিয়েছি একটা, দিয়ে হয়ে গেছে। আর এখানে ভাত উপুর করা হয়ে গেছে। আর এদিকে আমার স্যালাড কেটে নিয়েছি। এখন মাকে সকালের খাওয়া খেতে দেব। বসো। হ্যাঁ, এদিকে আমি মাকে ওই যে বললাম সব চিন্তা মায়ের জন্যই। খেতে থাকো। অনেক কাজ অফ ক্যামেরায় আমার হয়ে গেছে। আর এদিকে মাকে গরম ভাত রেডি করে এখানে ওষুধ এই যে খাওয়ার পরে রেডি করে দিলাম, ওষুধগুলো খাবে। ওষুধ খেতে হবে, বুঝলা? বেশ
বেশি বাজে না বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:45 সকাল। খুব শুয়ে বসে গড়িমসি করেই কাজ করছি, কারণ মার যখন একচোট হয়ে গেছে তারপরে ভাবলাম যে এবার আস্তে ধীরে কাজ করি। আসলে আমারও শরীরটা, বললাম যে মনের থেকে শরীরের উপরে অ্যাকশান পড়ছে, আর এত বেশি টেনশানে আছি যে কিছুই ভালো লাগছে না। এতে হয়তো আমার ক্ষতিই হচ্ছে, আমার সুগার বেড়ে যাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। আর আমার যখন শরীর খারাপ হতে থাকে তখন আমার ম্যাক্সিমাম খিদে পেতে থাকে। এটা আমি তখন বুঝতে পারি যে আমার শরীর খারাপ হতে শুরু করেছে ও সুগারের পরিমাণ হয়তো বাড়ছে, তার জন্য আমার খিদে পাচ্ছে বেশি করে। আর যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি যে একা একা এইভাবে বাঁচাটা খুব কষ্ট, খুব। তারপরে যদি তার ঘরে একজন পেশেন্ট থাকে, তবে এই রকম একজন পেশেন্ট যে নাকি ভুলে যাচ্ছে, তারপরে তাকে করে দেবার কেউ নেই। কারণ আমি একদমই বিশ্রাম পাচ্ছি না, একটুকু কিচ্ছু পাচ্ছি না, সারাক্ষণ পড়ে যাচ্ছি, সারাক্ষণ টেনশানে ভুগছি। এইভাবে না একা একা মানে বাঁচবার ইচ্ছেটাই আমার ভেতর থেকে এখন চলে গেছে। মানে আমি আর নিতে পারছি না এত চাপ যেটা হয়ে গেছে। আমার সবসময় মাথা ব্যথা করছে, হাত পা ব্যথা করছে, পা ব্যথা করছে, কথা বলতে ইচ্ছা করছে না, খিটখিট খিটখিট করছে। মানসিকভাবে আমি সম্পূর্ণভাবে একদমই ভেঙে পড়েছি, আর নেগেটিভিটি গ্রাস করছে। যত ভাবছি যে ঠিক আছে, ঈশ্বর যা করেন হয়তো মঙ্গলের জন্যই করছেন, সব কিছুই মঙ্গলের জন্য করছেন। তারপরে ভাবছি যে তাই যদি হয়ে থাকে তাহলে আর কত কষ্ট। ছোট্টবেলার থেকে আমি কষ্ট করে আসছি, আমার জীবনটা কি সারা জীবনটাই কি কষ্ট? এইসবই মনে হয় যে সারা জীবনটাই কি আমার কষ্ট? কোনো সময় কি আমি একটু আলোর মুখ দেখতে পারবো না? তারপরে মেয়ের আসার কথা ছিল এপ্রিল মাসে, কালকে আমাকে ফোন করে বললো আসতেও পারবে না। এখন ও মানে ওয়ার্ক ফ্রম হোম নিয়েও যে আসবে সেটাও ওর পক্ষে সম্ভবই না। হয়তো এখন থেকে বছরে একবার ও আসতে পারবে। তো সেরকমই যদি হয় তাহলে আমি শিলিগুড়িতে কেন থাকবো? এত টাকা বাড়ি ভাড়া দিয়ে এত কষ্ট করে তো থাকার আমার কোনো মানে দরকার নেই। মানে এইসব চিন্তাভাবনায় আমি একদম আর নিতে পারছি না। তো কারণ কেউ নেই, আমাদের কেউ নেই যে আমাদেরকে একটুখানি দেখবে, একটু দরকারে হেল্প করবে। তো যা কিছু করতে হবে সব আমাকেই করতে হবে, সেটা আমার পক্ষে খুব চাপ হয়ে গেছে এখন। তো কালকে কিছুটা চিন্তাভাবনা করা হয়েছিল যে আমরা কোথায় যেতে পারি, কোথায় যাব বা থাকবো। কারণ মাকে নিয়ে, মানে একটা পেশেন্টকে নিয়ে খুব অসুবিধা। তো দেখা যাক সামনে। আবারও বলছি যে ঈশ্বর কী পথ বেছে রেখেছে আমি নিজেও কিন্তু বুঝতেই পারছি না, জানি না। বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু গতকাল আমি ভিডিও দেইনি, কারণ আমি সত্যি আমার ভিডিও তৈরি করা ছিল, কিন্তু আমার দিতে ইচ্ছে করছিল না, একদমই ভালো লাগছিল না। এখনও যে কথা বলছি এখনও আমার একদমই ভালো লাগছে না কিছু। তো কিন্তু কাজ তো করতেই হবে। সেই সকাল থেকে উঠে আবারও সেই যথারীতি মার উপরে ট্রিটমেন্ট আমার শুরু হয়ে গেল। এইগুলো পরপর দাঁতে ব্যথার ট্রিটমেন্ট, মানে সেটা সাংঘাতিক। আর সারাদিন একটু পরপর লবণ জল দিয়ে কুলকুচি করানো। সে কালকে তো সন্ধ্যার থেকে গতকাল আবার অসম্ভব ব্যথা উঠেছিল দাঁতে। তো বুঝতে পারছেন যে আমি কোন দিকে যাব, কি করব বুঝতে পারছি না। তার সাথে আমারও দাঁতে ব্যথা, রাত্রিবেলায় বেশি কষ্ট হচ্ছে, খেতে বসে খেতে পাচ্ছি না। মানে কালকে তো আমি বলতে পারেন একদম না খেয়েই, মানে আমি যে একটুখানি নিজের যত্ন করব সেটার কিন্তু সময়ই আমার হয়ে উঠছে। তো জানি না, যেখানে আমাকে কেউ দেখবে সেরকম জায়গায় হয়তো যেতে হবে। আর যেহেতু মেয়ের বিয়ের পরে মেয়ের কাছে আমি মেয়ের বাড়িতে থাকবো না, সেই জন্য সেই প্রশ্নটাই নেই। মেয়ের যদি বিয়েও হয় এই বছর, যদি আমি ভাবিও যে মেয়েকে বিয়ে দেবো, সুতরাং মেয়ের কাছে গিয়ে থাকবো সেই প্রশ্নটা তো ওঠেই না। সেই জন্য কোথায় থাকবো মাকে নিয়ে, এই বোঝাটা আমাকে এখন খুব মানে ব্যস্ত করে দিয়েছে, তাগিদে হয়ে গেছে। আমার নিজেকেই এক এক সময় মনে হচ্ছে আমি
এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি মেয়ের উপরে। হ্যাঁ, আজকাল সত্যিই তো ওর তো জীবনে ওর ওর কেরিয়ার তো নষ্ট করে ও আমাকে আমার জন্য শিলিগুড়িতে পড়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। অনেকেই বলেন যে মেয়ে চলে আসুক বা আমি মেয়ের কাছে চলে যাই, না এটা হবে না, এটা কখনোই হতে পারে না, এটা হবে না। আমাকে আমার মাকে নিয়ে থাকতে হবে, মা যতদিন আছে ততদিন। তারপরে আমার কি হবে আমি নিজেও সেটা জানি না, আমি কোথায় চলে যাব আমি জানি না। আমি এই এই মোহ মায়া সব কিছুর থেকে আমি বেরিয়ে যেতে চাইছি, কিন্তু বললেই তো এত সহজ না। আমি এত বেশি আমার সংসারকে ভালোবেসেছিলাম, সেই সংসার করতে পারিনি। এত বেশি আমার সন্তানদের ভালোবেসেছি, এখন ছাড়তেই হবে, সন্তানদের ছাড়তেই হবে ওদেরকে। তো সেই জন্য আফটার অল আমি যখন চিন্তা করে দেখছি যে আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি একটা ভাবছি যে নিজে টাকা ইনকামের জন্য নিজে কিছু মানে একটা বিজনেসের চেষ্টা করছি, কিন্তু সেটা যখন একদম আমি পরিপূর্ণভাবে সব দিকে চিন্তা করে নিলাম যে আমরা এইভাবে আমরা কয়েকজন বন্ধু মিলে এই কাজটা শুরু করব, ঠিক সেই মুহূর্তে মা একদম আমরা মাল আনতে যাব, সেই মুহূর্তে মা অসুস্থ হয়ে গেল। মানে আমার প্রতিটা কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না, আমি ঘরে আটকা পড়ে গেলাম। তো স্বাভাবিকভাবে এখন একজন আটকা পড়ে গেছি, বাকিরাও সেই পথটা কাজ করতে গেলে আমাদের তিনজনকেই তা আমরা তিন বান্ধবী মিলে শুরু করবো ভেবেছিলাম। জানি না সেখানে আবারও একটা বড় বাধা হয়ে গেল। তো সেই জন্য কি আর বলবো। আর এই দেখুন এইখানে আমি এটা ব্যবহার করি এক্সট্রা একটা নেট, তারপরেও না ভিতর দিয়ে নোংরা চলে যায়। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ অনেক বক করলাম, মনের কষ্টগুলি তো আপনাদের সাথেই শেয়ার করি। আর যে কথা বলছি না, আমার কপাল দিয়ে চোখ দিয়ে ব্যথা করেই যাচ্ছে, কারণ চোখের সমস্যাটা দিন দিন বাড়ছে। অথচ বললাম না আমি এত একা যে আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি ফেসবুকে সেদিন আপনাদের কাছে বললাম, আমি স্টোরিতে দিয়েছিলাম যে আমার একটা পুরনো হুইল চেয়ার আর পুরনো যদি স্ট্রেচার থাকে ব্যবহারযোগ্য, তাহলে যেন আমাকে কেউ একটু খোঁজ দেন, আমি কিনেই নেব। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একজন রেসপন্ড করেছে যে ওনার কাছে এক নতুন আছে হুইল চেয়ার, স্ট্রেচার নয়। তারপরে উনি আমার সাথে যোগাযোগ করেছেন, এবার জিনিসটা কবে আসবে আমি সেটাও জানি না। আর ইচ্ছে নেই শিলিগুড়িতে থাকার, আর ইচ্ছে নেই, বাইরে কোথাও চলে যাওয়ারই ইচ্ছে। আর সেটা যদি যেতে হয় তাহলে এইসব জিনিসপত্র আর কিছুই নেব না, কারণ ওই মাকে নিয়েই চলে যাব আর কি। এইরকমই একটা ভাবনা চিন্তা করেছি, জানি না কতদূর কী হবে। এর মধ্যে যদি মেয়ের বিয়েটা হয় তাহলে সেই পর্যন্তই হয়তো আমি ওয়েট করব, তাছাড়া আর এই বাড়িটা মোহ মায়া সব কিছু আমি ত্যাগ করে ফেলেছি, আর ভালো লাগছে না। তো এদিকে ফিল্টারে জল দিতে হবে, এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা, অনেক অনেক কাজ। হ্যাঁ, তো ফিল্টারে জল দিয়ে দিলাম। আর আর কি অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে। যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের কমেন্ট পেলে কাজ করার উৎসাহ পাই। আর যদি সাবস্ক্রাইবার না বাড়ছেই না, তাহলে মন ভেঙে যাচ্ছে, কাজ করবার ইচ্ছে পাচ্ছি না। মানে কাজ তো করতে হচ্ছে, ক্যামেরাটা অন করতে ভালো লাগছে না। জানি সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা অনেক টাফ, অনেক 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 টাফ। আর শেয়ার করি কথাগুলো যাতে আপনাদের সাথে। আমি আর বিশ্বাস করুন এখন আর ঈশ্বরের কাছেও যেন আমার কিছু চাওয়ার নেই, খালি চাওয়ার যে আমাকে অনেক ধৈর্য শক্তি দাও, এইটুকুই, আর কিছু না। তবু সবার মঙ্গল কামনা করি, এটাই সব সময়, আমি প্রতিটা সময়, আমি সব সময় কিন্তু সবার মঙ্গল কামনা করি। যেই মানুষটা আমাকে ছেড়ে দিয়েছে, যেই মানুষটা আমার খোঁজ খবরও নেয় না, তাদের জন্যও আমি কিন্তু মঙ্গল কামনা করি। হ্যাঁ, তো কারণ প্রত্যেকটা কোনো একটা জায়গায় যেন আমরা একে অপরের সাথে যুক্ত, কারণ সেই মানুষটা আমার সন্তানের বাবা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সে খোঁজ না নিতে পারলেও আমি তাদের জন্য কিন্তু মঙ্গল কামনা করি। তো যাই হোক, এখনও আবারও বলছি যে ঈশ্বর যেটা করেন সেটাই হয়তো করবেন, সেটা হয়তো ভালোর জন্যই করেন। কিন্তু আমি জানি না যে শেষ পর্যন্ত
আমার কি হবে, আমার কি হবে এই চিন্তা করতে করতেই আমি আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরে মা। তো এদিকে অনেক কাজ হয়ে গেছে, এখানে আমি ঘর অর্ধেক আমার মোছাও হয়ে গেছে। আর ওয়েদারটা এত বাজে না, না গরম, মানে দরজা এত ধুলো বাইরে, মানে কি বলবো, দরজা জানালা আটকে রাখতে হচ্ছে কারণ একটা বিচ্ছিরি রকম হাওয়া আছে। আবার যদি মানে এদিকে দরজা জানলা আটকে রাখি, এদিকে খুব মশাও হয়েছে, যদি আটকে রাখি তাহলে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, ভীষণই বাজে একটা পরিস্থিতি। এই বছর একটা প্রোগ্রামও আমি করতে পারলাম না, স্রেফ আমার মায়ের জন্য। এই 21শে ফেব্রুয়ারিটা আমার কাছে ভীষণ রকমভাবে একটা, মানে আমার ভীষণ ভালোবাসার দিন এই 21শে ফেব্রুয়ারিটা। এই 21শে ফেব্রুয়ারিও আমি কোনো অনুষ্ঠানই করতে পারলাম না। যাই হোক, সেদিন ঝিনুকের ব্লগে দেখলাম ঝিনুকও জাজমেন্টে গেছে, সেই জাজমেন্টে আমারও নামটা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। বরং আমি ওনাদেরকে বললাম যে ঝিনুককে ফোন করুন, আপনারা নাম্বার দিলাম, ঝিনুককে ফোন করুন জাজ হওয়ার জন্য। দুদিন জাজমেন্ট ছিল, 15 আর 18, কিচ্ছু করতে পারছি না। তো এইভাবে না, যাই হোক, এদিকে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি যেন কাজটা, যা কাজ করছি ঘরের কাজ, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবার চেষ্টা করছি। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কমেন্টের উৎসাহ পেলেই, কমেন্ট পেয়ে যদি আমি উৎসাহিত হই, তবেই হয়তো আমি কাজ করতে পারবো, এগোতে পারবো। কারণ আর পারছি না বন্ধুরা, মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত হয়ে গেছি, খুব। ওদিকে মেয়েটারও এত কাজের চাপ যে ওর সাথে আমার কথাও সেইভাবে হচ্ছে না, যে ওর সাথে আমি কোনো আলোচনা করব কি কোনো কিছু করব, সেটাও করতে পারছি না। আর যেখানে কাজ নেই, মা সেই সব জায়গায় ফোন নিয়ে তাদের সাথে যোগাযোগ করে, একটু আমার দাঁতে ব্যথা হচ্ছে, কি করব। আমি বারবার এখন আর কান দিই না, ফালতু কথা বলে, কারণ কেউ আসবে না, কিন্তু আমি কিন্তু খুব ভালো মতো জানি যে কেউ আসবে না, সবটাই আমাকেই সামলাতে হবে। কিছু বলার নেই, উনি করে যাচ্ছেন, এরকম করতে থাকুক। আর ঈশ্বরের কাছে তো ওই যে খালি আমার ধৈর্য চাই, শক্তি চাই, আর কিছু না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর কি বলবো, আবার যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো। তবে আজকের জন্য টাটা।